নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে আসছি চোখ রাখছি খবরে। ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে যোগ হলো নতুন ভারত। জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্বের উচ্চতম রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে প্রধানমন্ত্রী কাটরা ও শ্রীনগর থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। দিনে দুবার করে চলবে এই ট্রেন দুটো। ভারতের রেল পরিকাঠামোর যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক এই চেনাব রেল সেতু। উধমপুরে বায়ুসেনা ঘাঁটিতে নামার পরে চেনাব ব্রিজের সাইটে উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সেতুটি ঘুরে দেখেন তিনি। এই সংযোগ কাশ্মীরে গতিশীলতা পরিবর্তন করবে, সমৃদ্ধি আনবে এবং কাশ্মীরের জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हो या फिर अंजी ब्रिज, ये जम्मू की और कश्मीर की दोनों क्षेत्रों की समृद्धि का जरिया बनेंगे। इससे टूरिज्म तो बढ़ेगा ही, इकोनॉमी के दूसरे सेक्टर्स को भी लाभ होगा। जम्मू और कश्मीर की रेल कनेक्टिविटी दोनों क्षेत्रों के कारोबारियों के लिए नए अवसर बनाएगी। इससे यहां की इंडस्ट्री को गति मिलेगी। अब कश्मीर के सेब कम लागत में देश के बड़े बाजारों तक पहुंच पाएंगे और समय पर पहुंच पाएंगे। উল্লেখ করা যেতে পারে প্যারিসের আইফেল টাওয়ার থেকেও ৩৫ মিটার উঁচু চেনাব ব্রিজ। এই ব্রিজের মাধ্যমেই ভারতের বাকি অংশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হয়েছে কাশ্মীরের। বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ হলো এই চেনাব ব্রিজ। বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ২৮,০০০ কোটি টাকা। পৃথিবীর উচ্চতম রেল ব্রিজে মোট ১৭টি পিলার রয়েছে। ১,৪৮৪ কোটি টাকার ইস্পাত ব্যবহার হয়েছে এই সেতু তৈরিতে। এই সেতুতে এইচ বিমের ওপরেই বসেছে রেল লাইন। ১৬০০ মিটার লম্বা হলো এই ব্রিজ। অপরদিকে উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্পে আরো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অঞ্জি খাদ রেল সেতু। একটি মাত্র স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই অঞ্জি খাদ সেতু। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় রয়েছে সেতুটি। এর উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন। উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। এই প্রকল্পটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের। অঞ্জি খাদ সেতুটি ১৫ মিটার চওড়া, মূল বিস্তৃতি ২৯০ মিটার। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। একটি মাত্র স্তম্ভ ধরে রেখেছে সেতুটিতে। ভিত থেকে তার উচ্চতা ১৯৩ মিটার। নদী গর্ভে আরো ৩৩১ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত স্তম্ভটি। এই স্তম্ভের সঙ্গে ৯৬টি কেবলের সাহায্যে শূন্যে রীতিমতো ভাসিয়ে রাখা হয়েছে সেতুটিকে। এদিকে এই সাসপেনশন ব্রিজকে যে তার বা কেবলগুলো শূন্যে ভাসিয়ে রেখেছে, সেগুলির দৈর্ঘ্য ৮২ মিটার থেকে ২৯৫ মিটার। এই কেবলগুলির সম্মিলিত দৈর্ঘ্য হলো ৬৫৩ কিলোমিটার। ৪০ কেজি বিস্ফোরকও এই উড়িয়ে দিতে পারবে না সেতুটিকে। ঘন্টায় ২১৩ কিলোমিটার বেগে আসা ঝোড়ো নাড়াতে পারবে না সেতুটিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দলের সুপ্রিমোর সম্মান নিয়ে যখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তালা দিচ্ছে তিপ্রামথা, তখন মহারাজা সম্বোধন না করলেও তাতে আপত্তি নেই বলে স্পষ্টীকরণ দিলেন তিপ্রামথা সুপ্রিমো। এদিকে এডিসির মূল ইস্যুগুলো নিয়ে শাসক মথার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এডিসির শাসক পক্ষ তিপ্রামথা যখন তাদের দলের সুপ্রিমোর সম্মান নিয়ে খুবই চিন্তিত, তথাকথিত আন্দোলনের নামে জেলা শাসকের দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা দিয়ে উপযুক্ত প্রতিকার না পেলে ভবিষ্যতে সমস্ত কাজ অচল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও পাহাড়কে তপ্ত করতে চাইছে, তখনই এডিসির কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মহারাজা বলে সম্বোধন না করার কারণে সাংবাদিকদের সঙ্গেও অভব্য আচরণ করে মথার একাংশ কর্মী সমর্থকরা।
বেগতিক দেখে এই বিষয়টিতে বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। মহারাজা বলে সম্বোধন না করলেও তাতে আপত্তি নেই বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। मैं राजा का बेटा हूं, आप राजा नहीं मानते हैं, प्रद्योत बाबू बोलते हैं, नो प्रॉब्लम, मुझे कोई आपत्ति नहीं है। मेरे दोस्त भी मुझे प्रद्योत प्रैट्स कुछ भी करके बात करते हैं, मैं तो दिल में रहता हूं, मुझे कोई आपत्ति नहीं है। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হয়েছিল 2021 সালের এপ্রিল মাসে। সেই হিসেবে 2026 নতুন জেলা পরিষদ গঠন করতে হবে। এর আগে অনেক কাজ বকেয়া রয়েছে যা জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল তিপ্রামথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান সরকারের শরিক হিসেবে তিপ্রামথা শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সুতরাং সরকারের ব্যর্থতার সাফল্য সবকিছুই তাদের উপর বর্তায়। সেই হিসেবে সরকার এবং এডিসি দুটি সাংবিধানিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রয়েছে মথার। এডিসি নির্বাচনের আগে বিজেপির তরফে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো রূপায়ণ নিয়েও এখন শুরু হয়েছে জনচর্চা। বিজেপি তিপ্রামথার প্রতিশ্রুতি ছিল এডিসি কে স্টেট কাউন্সিলে পরিণত করা হবে, বর্তমান সদস্য সংখ্যা 28 থেকে বাড়িয়ে 50 আসনে উন্নীত করা হবে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। তবে এই প্রতিশ্রুতিগুলোর পূরণ করা হয়নি একটিও। শুধু তাই নয়, গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুটি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কতদূর সহায়তা পেয়েছেন না এই দাবি পূরণের লক্ষ্যে এ পর্যন্ত কি কাজ হয়েছে সেই বিষয়টিও জনগণের সামনে খোলাসা করতে পারেননি প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। ত্রিপাক্ষিক বৈঠক শেষে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুটিকে নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী এবং ইন্টারলোকিউটর নিযুক্ত করেছে বলে জানিয়েছিলেন খোদ প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। এই মধ্যস্থতাকারী ত্রিপুরায় এসে বাস্তব প্রেক্ষিতে চর্চা করলেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবে, আর তারপরে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে ভারত সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রদ্যোৎ কিশোরের ওই বক্তব্য সম্পর্কে সরকারের কোনো ভাষ্য পৌঁছায়নি জনগণের কাছে। বলা যেতে পারে বিষয়টি সম্পর্কে ধোঁয়াশা জারি রেখেছে সরকার পক্ষ। তবে নিজের পরিবারের সদস্যকে লোকসভায় পাঠানোর পর বেশ কিছুদিন ধরে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যু নিয়ে আর কোনো কথা শোনা যায়নি প্রদ্যোৎ কিশোরের মুখে। মাঝে মাঝে বিভিন্ন ইস্যু তৈরি করে চর্চিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলেও মূল এজেন্ডা নিয়ে জনজাতিদের সমর্থনের প্রেক্ষিতে এডিসির ক্ষমতা দখল করেছিল তিপ্রামথা, সেই বিষয়টি এখন হয়ে গেছে এক কথায় অপ্রয়োজনীয়। এডিসি পরিচালনার দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন হয়েছে জনজাতিদের মধ্যে। গ্রামের রেগা প্রকল্প সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রেও এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের কোনো আগ্রহ নেই। ভিলেজ কমিটি ভোট না হওয়ার ফলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের কাজও আটকে রয়েছে মাঝপথে। প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জোড়া তাপ্পি দিয়ে কাজ সারলেও প্রকল্পগুলো রূপায়ণের ব্যর্থতার ফলে এর থেকে তেমন কিছু সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। একদিকে রাজ্য সরকারের অনীহা, অন্যদিকে এডিসির পরিচালনাগত ব্যর্থতার সমস্যার পাহাড় তৈরি করেছে ত্রিপুরা গ্রাম পাহাড়ে। প্রেক্ষিতে এডিসি নির্বাচনের আগ মুহূর্তে এখন সরকার এবং এডিসি পরিচালকদের কাজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাহাড়ে। এই সব জ্বলন্ত ইস্যু নিয়ে ইতিমধ্যে জনজাতিদের ঐক্যবদ্ধ করতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য গ্রামীণ এলাকা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনাল্লো। এক্ষেত্রে স্বসহায়ক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেন তিনি। এবার থেকে সৌর বিদ্যুতে আলোকিত হবে ত্রিপুরা রাজভবন। সোলার প্ল্যান্ট বসল রাজভবন প্রাঙ্গণে। রুফটপ সোলার প্ল্যান্টের বোতাম টিপে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনাল্লো। আগে 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে যেখানে 18 কোটি টাকা ব্যয় হতো, বর্তমানে সেখানে হচ্ছে মাত্র 4 কোটি টাকা। সব ঘরে সোলারের মাধ্যমে ফ্রি বিদ্যুতের কেন্দ্রীয় প্রকল্পের অঙ্গ হিসেবে এই সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা রাজভবনে বলে জানিয়েছেন রাজ্যপাল। ग्रीन एनर्जी के और रिन्यूएबल एनर्जी के लिए ज़्यादा से ज़्यादा प्रयास करते हुए अभी केवल 10 साल पहले अगर सोचे तो एक मेगावाट प्रोड्यूस करने के लिए 18 करोड़ होता था। वो धीरे धीरे गवर्नमेंट उसको प्रोत्साहन देने से अभी 3-4 करोड़ों में 1 मेगावाट प्रोड्यूस हो रहा है। पहले सेंट्रल गवर्नमेंट इसके लिए पावर सब्सिडी देता था। जैसा सोलर एनर्जी में अगर 10 यूनिट्स की सप्लाई करे तो उसको 40 यूनिट्स
एक्स्ट्रा देते थे, वो धीरे धीरे अभी कम होके पूरे सोलर पैनल्स के ऊपर जोर देते हुए आए हैं। अभी हर घर के ऊपर आप सोलर यूनिट रखो और फ्री बिल ले लो, करंट का बिल का जरूरत नहीं है। ये स्कीम हर घर बिजली सोलर घर होना और बिजली मीटर फ्री में होना, ये प्रोग्राम सेंट्रल गवर्नमेंट लिया है। उसी हिसाब से अपने ये गवर्नर के बंगला के ऊपर भी, राजभवन गवर्नर बंगला के ऊपर भी ये हम लिए हैं। ত্রিপুরার গ্রামীণ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের এলাকাগুলিতে সৌর বিদ্যুৎ বিশেষ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন রাজ্যপাল। এক্ষেত্রে স্বসহায়ক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। पूरे त्रिपुरा के हर आदमी को ये सोलर के यूटिलाइजेशन में हर घर के टॉप में लेना है, ये मेरा प्रपोजल है। और जहाँ जहाँ विलेजेस है, विलेजेस में रूफटॉप नहीं है, वहाँ अगर सेल्फ हेल्प ग्रुप्स है तो सेल्फ हेल्प ग्रुप्स जॉइंटली सोलर पावर कनेक्शन दे सकते हैं। एक ही जगह 2 मेगावाट 3 मेगावाट ऐसा प्रोड्यूस करके जितने भी सेल्फ हेल्प ग्रुप्स है वो उधर से उसका फायदा ले सकते हैं। और जहाँ जहाँ रिमोट विलेजेस हैं, जहाँ इलेक्ट्रिसिटी लाइंस नहीं जा सकते हैं, मेंटेन नहीं कर सकते हैं, वहाँ गाँव में एग्रीकल्चर के लिए भी ये प्रोग्राम हो सकता है। एग्रीकल्चर पंप सेट्स जो है, पंप सेट्स के लिए अलग पंप और अलग प्रोग्राम सेंट्रल गवर्नमेंट प्रोत्साहन दे रहा है। মোট ৩০ লক্ষ টাকা ব্যয় করে রাজভবনে বসানো হলো এই সোলার প্ল্যান্ট। বহিরাজ্যের কোম্পানি সম্পূর্ণভাবে বহন করেছে এই ব্যয়ভার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভুল প্রশ্নপত্রের বিষয়টি নিয়ে আবারও একবার টিআরবিটি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীরা। এক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য টিআরবিটির উদ্দেশ্যে আবেদনও রাখেন তারা। টেট পরীক্ষার প্রশ্নপত্র ও টেন্টেটিভ আনসার কিতে ভুল রয়েছে, বিষয়টি নিয়ে টিআরবিটি কার্যালয়ে গিয়ে আবারও একবার বিক্ষোভ প্রদর্শন করেন টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীরা। পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করার পাশাপাশি ভুল প্রশ্ন করা হয়েছে। শুধু তাই নয়, একটা প্রশ্নের একাধিক উত্তর থাকায় সঠিক কোনটা তা মার্ক করতে সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। 4 মে 2025 আমরা পরীক্ষার হল থেকে বিভিন্ন একটা বিভ্রান্তিতে হয়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে কোশ্চেন আমরা এরকম ভুল হয়েছে, কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে জন্য আনসার দিতে পারিনি। আর কিছু প্রশ্ন হয়েছে যে আউট অফ সিলেবাস, হ্যাঁ, তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক ভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমরা টিআরবিটির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ দিয়েছি যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। ভুল প্রশ্নপত্রের কারণে টেট পরীক্ষা দিয়ে বিভ্রান্তির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। একটা কোশ্চেন আছে এমনও যে একটা প্রশ্নের একাধিক উত্তর আছে, সে কারণে আমরা পরীক্ষার হলে বিভিন্নভাবে বিভ্রান্ত। সেই প্রশ্নগুলি ন্যায্য নাম্বার দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি টিআরবিটি স্যারের সামনে। আর এমন অনেক কোশ্চেন আছে যেগুলি আছে ব্যাকরণগত ভুলের কারণে আমরা সঠিক উত্তর দিতে পারিনি, এবং প্যাসেজেও বিভিন্ন ভুল আছে, যেমন দাড়ি কমার ভুল আছে। এই প্রশ্নগুলি আমরা দাড়ি কমার কারণে আমরা বিভিন্ন উত্তর করেছি। এগুলি আমরা ন্যায্য নাম্বার পাওয়ার দাবিতে এখানে টিআরবিটির সামনে হাজির হয়েছি। পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত বিষয়গুলোর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব নোটিশ দেওয়া হয় বলে এদিন অভিযোগ করেন পরীক্ষার্থীরা। গত 27 এপ্রিল টেট 2 এবং 4 মে অনুষ্ঠিত হয়েছিল টেট 1 পরীক্ষা। বোর্ড কর্তৃক প্রকাশিত টেন্টেটিভ রেজাল্ট শিটে প্রচুর ভুল রয়েছে বলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের। সার্বিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য টিআরবিটি চেয়ারম্যানের উদ্দেশ্যে আবেদনও রেখেছেন সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার উদ্দেশ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ পর্ব শুরু করল নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে বিএলও সুপারভাইজারদেরও দেওয়া হবে প্রশিক্ষণ।
তথ্য ভোটার তালিকা তৈরির উদ্দেশ্য নিয়ে বুথ লেভেল অফিসার এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলার 3টি বিধানসভা কেন্দ্রের বুথ জোনাল অফিসারদের প্রশিক্ষণ শিবির। আজকে যে ট্রেনিংটা মূলত এখানে আমরা যেটা করছি সেটা বিএলও সুপারভাইজার, এটা বিএলও সুপারভাইজার তাদেরকে এই কারণে করা হয় যে কমিশন এখন টার্গেট রেখেছে যেটা হলো প্রায় 1 লাখ বিএলও সুপারভাইজার ট্রেনিং দেওয়ার জন্য। তো পাশাপাশি সব এখান থেকে তো বিএলও ন্যাশনাল লেভেলে করা যাবে না, যার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে যে 3352টা পোলিং স্টেশনের মধ্যে বিএলও যারা আছেন তারাও যাতে এখানে কভার করতে পারে সেই একটা প্রচেষ্টা আমরা করছি, যার জন্য তাদেরকে এনে এখানে প্রথম বেচ হিসাবে আমরা এখানে তাদেরকে ট্রেনিং করছি। আজকে ফার্স্ট ট্রেনিং। এই প্রশিক্ষণের মাধ্যমে বিএলওদের বিধিবদ্ধ কাঠামোর মধ্য থেকে তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে অবগত করা ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা সুনিশ্চিত করতে দক্ষ করে তোলার জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা। তাদের দায়িত্ব পালনে সহায়তাকারী আইটি অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কেও দেওয়া হবে প্রশিক্ষণ। ট্রেনিংটা হলে কি সুবিধা হবে বা কি? ট্রেনিং হলে অনেক কিছু আমাদের ফিল্ড লেভেলের সাথে একটা যোগাযোগের একটা প্রশ্ন থাকে, যেখানের মধ্যে প্রশ্ন এই যে তারাও অনেক সময় অনেক প্রশ্ন থাকে, আমরাও তাদেরকে দিতে পারি না সঠিক গাইডলাইন। যদি ফেস টু ফেস হয় ট্রেনিংটা, তাহলে তাদেরকে আমরা অনেক বিষয়ে বুঝিয়ে দিতে পারি তাদের কি দায়িত্ব আছে, কি করা দরকার এবং কি সমস্যা, এইসব ব্যাপারে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারি, যার জন্য এই ফেস টু ফেস ট্রেনিংয়ের প্রয়োজন। নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটারদের অভিজ্ঞতা বৃদ্ধি লক্ষ্যে 21টি উদ্যোগ গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার এবং ভোটার কেন্দ্রিক ব্যবস্থায় ভোট দানকে আরো সহজলভ্য করার জন্য প্রতি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা সীমা 1500 থেকে কমিয়ে 1200 করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে অবগত করা হয় এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে। ভোটার তথ্য স্লিপগুলিকে পুনরায় নকশা করা হয়েছে যাতে ক্রমিক এবং অংশ নম্বর স্পষ্টভাবে তুলে ধরা যায়। আরেকটি ভোটার বান্ধব পদক্ষেপ হিসেবে ভোট কেন্দ্রের বাইরে মোবাইল ডিপোজিট সুবিধা প্রদান করা হবে। এছাড়াও প্রার্থীদের প্রচারণা বুথগুলি এখন ভোট কেন্দ্রের প্রবেশপথ থেকে 100 মিটার দূরে অনুমতি দেওয়া হবে, যা পূর্বে 200 মিটারের সীমাবদ্ধতা ছিল বলে প্রশিক্ষণ পর্বে বিএলও তথা সুপারভাইজারদের অবগত করিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার নির্ভুলতা উন্নত করার জন্য আইসিআই এখন সরাসরি ভারতের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে মৃত্যু নিবন্ধনের তথ্য অ্যাক্সেস করবে। বুথ লেভেল অফিসাররা অন গ্রাউন্ড চেকের মাধ্যমে আপগ্রেডগুলি যাচাই করবেন বলে এদিন প্রশিক্ষণ পর্বে জানিয়েছে নির্বাচন কমিশন। উন্নত শনাক্তকরণের জন্য এখন বিএলওদের মানসম্মত ছবিযুক্ত আই কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রেনেড আকৃতির রহস্যময় বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায়। ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে উদ্ধার হয় এই হ্যান্ড গ্রেনেডটি। শুক্রবার সকাল 10:30 আচমকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহারাজগঞ্জ বাজার এলাকায়। মহারাজগঞ্জ বাজার এলাকার ঠিক পাশেই অগ্নি নির্বাপক দপ্তরের শাখা কার্যালয়ের সামনে থেকে উদ্ধার হয় হ্যান্ড গ্রেনেড আকৃতির একটি বস্তু। সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশ এবং ফরেনসিক দলকে। হ্যান্ড গ্রেনেডটা কিরকম কি আসবে সেটা আমরা কইতে পারছি। কি অবস্থায় আছে এটা? এখন পিএসএস স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারাও নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকিটা আমরা কইতে পারবো। দেখে কিরকম লাগতেছে? কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতাছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টরিচা পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ এটা আমরা কিছু কইতে পারতাম না। এটা এখানে কিভাবে আছে তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম তারপর দেখলাম যে এই জিনিসটা দেখে সেটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এই দিয়ে আমার ডিউটি মনে করছে। থ্যাংক ইউ। রহস্যময় বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা। ভয়ে বস্তুটির কাছে কেউ যাওয়ার সাহস পাননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
গ্যানেট বুমের মতো একটা বের হয়েছে, এটা মনে হয় ড্যামেজ মনে হয় কেউ এটা ধরছে না। ওই পড়াশোনার তারা ফায়ার সার্ভিস খবর দিছে যে এটা একটু দেখে, সবাই একটু আতঙ্কের মতো এই বুমটাকে আতঙ্কে ফুটবো নাকি ফুটবো, এটা কেউ এটা ভয়ের সামনে যায় না। আমরা এদিকে উঠু সবাই আমরা দেখি, আমরা পড়াশোনার ফায়ার সার্ভিসে খবর দিচ্ছে যে পড়াশোনার যাতে এই জায়গায় একটু নজর থাকে, তুই পড়াশোনা আছে আয়া এটা দেখতাম। জিনিসটা কি এটা অন্তত সারাটা করলেও এটা গ্যানেট বুমের মতো অনেক পুরানা। হ্যাঁ, ড্যামের সুইচ আছে, তবে মানুষের কেউ যাইতেছে না এটা ধরতে। ওই আপনার বুম একটু চেক করে নেয় তাহলে মনে হয় একটু ভালো। এখন তো গ্রেনেড পাওয়া গেছে যেটা পিন লিভার নাই, তো ইট ইজ নট মানে এক্সপ্লোসিভ হলেও এটা ইটস নট, দেয়ার ইজ নো থ্রেট টু পাবলিক। ইট ইজ অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে নাই এটার মধ্যে। দেখো আমরা বিডিডিএস টিম দেখেছি এবং দেখেছি এটা, এবং উই আর টেকিং ইট টু এ সেফার প্লেস, এবং আমরা বার করবো এটা কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রেনেড ইট ইজ। এটা আমরা এটা নর্মালি যে গ্রেনেড আছে ওটাই, তো এটা আরও আমরা ফরেন্সিক টিমও ডেকেছি, মানে আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে করে যাবে। এখন ফার্স্ট প্রায়োরিটি ডিফিউজ করে যাবে। ফ্রেন্ড গ্রেনেড আকৃতির এই বস্তুটি বম নাকি হ্যান্ড গ্রেনেড তা নিয়ে প্রাথমিক পর্যায়ে ধোঁয়াশার ছিল পুলিশও। ফরেন্সিক দলের কর্মকর্তারা এসে এটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পরেই সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইজিএম হাসপাতালে লিফট বিভ্রাটে প্রায় 1.5 ঘন্টা লিফটের মধ্যে আটকে পড়েন রোগী এবং রোগীর পরিজনেরা। ওপরে আটকে যায় দুটো লিফট। হাসপাতালের 6 তলা থেকে নার সময় এই ঘটনা। লিফটে আটকে পড়েন রোগী এবং তার পরিজনেরা। অভিযোগ, লিফটে তখন ছিলেন না কোনো অপারেটর। পরবর্তী সময় লিফটের কাজ ভেঙে উদ্ধার করা হয় আটকে পড়া রোগী এবং তার পরিজনদের। রাজ্যের অন্যতম প্রধান আইজিএম হাসপাতালের এই ঘটনায় স্বাভাবিকভাবে পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। ঠাকুর জায়গা আছে, আমরা নিয়ে আসি। ঈদ উল আজহা পক্ষে শুক্রবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ হলো আমদানি রপ্তানি বাণিজ্য। এক্ষেত্রে 9 মে থেকে পুনরায় শুরু হবে বাণিজ্য। ঈদ উল আজহা উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হলো আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধ বাণিজ্য পয়েন্ট দিয়ে রপ্তানি ও আমদানি কার্যক্রম শুক্রবার থেকে বন্ধ হয়েছে এবং 9 জুন পুনরায় তা চালু হবে বলে নিউজ নাওকে জানিয়ে আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষ। তবে শ্রীমন্তপুর, বিলোনি, কৈলাসহর এবং ধর্মনগর সহ অন্যান্য চেকপোস্ট দিয়ে বাণিজ্য ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন দিনে বন্ধ এবং পুনরায় খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার থেকে বাংলাদেশে ঈদ উল আজহা শুরু হওয়ার কারণে বন্ধ থাকবে মেলাঘরের ডাউকি, তামাবিল এবং আসামের সুতারকান্দি, শিওলা এবং পশ্চিমবঙ্গের পেট্রাপোল, বেনাপোল বাণিজ্য কেন্দ্রগুলিও। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আগরতলা আখাউড়া সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের করিডোরের প্রবেশদ্বার হয়ে ওঠার এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রাখে আইসিপির আগরতলা। বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা, আখাউড়া এবং সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরের সীমান্তে দুটি সুসংহত চেকপোস্ট স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের পেট্রোপোল, বেনাপোল আইসিপির পরে বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হলো আগরতলা আখাউড়া সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর। উল্লেখ করা যেতে পারে, গত বছর থেকে বাংলাদেশে শুরু হওয়া অভূতপূর্ব অস্থিরতা ও সহিংসতা সত্ত্বেও ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম মেলাঘরের মধ্যে দিয়ে বন্ধ হয়নি আন্তর্জাতিক বাণিজ্য। সাধারণত উত্তর পূর্ব রাজ্যে বিভিন্ন মাছ, সিমেন্ট, খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, স্টিলের শিট, পিডিসির পাইপ, কোমল পানীয়, তৈরি পোশাক, মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে উত্তর পূর্ব রাজ্যগুলি ভাঙা পাথর, ভুট্টা,
ধূপকাঠি, তাজা আদা, শুকনো লঙ্কা, উদ্ভিজ বীজ, বিভিন্ন মশলা এবং বেলের মতো পণ্য রপ্তানি করে বাংলাদেশে। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাপড় সহ মোট 60টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজার অর্থনীতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন কৈলাসহরের বাঘাছড়া গ্রাম। এক্ষেত্রে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। কৈলাসহর গৌরনগর ব্লকের দেওছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাছড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম দুর্ভোগের শিকার। প্রবল বর্ষণে পাহাড় ধসে গ্রামের একমাত্র ইট সোলিং রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে পাশ দিয়ে প্রবাহিত বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে ভেঙে পড়েছে রাস্তার একাংশ। ফলে গত 1 সপ্তাহ ধরে গ্রামে কোনো যানবাহন ঢুকতে পারছে না, এমনকি ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে দুরূহ। জলমগ্ন হয়ে পড়েছে কৃষকদের জমি ও সবজি ক্ষেত। পঞ্চায়েত বাঘাছড়া 3 নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে 5 কিলোমিটার, এখানে 160 মিটার আছে পাক্কা রাস্তা, বাকি 2 কিলোমিটার মতো আছে সোলিং। এই সোলিংয়ের উপরে রাস্তার দোষ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। রাস্তাটি সংস্কারের জন্য তার কাছে কোনো ফান্ড নেই বলে এলাকা পরিদর্শন করে জানিয়েছেন স্থানীয় গৌরনগর ব্লকের ভিডিও। তাই নিরুপায় হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ভিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাই নিয়ে ভিজিট করিয়া গেছে। তাই না কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কিরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো এই যে ইট সোলিং রাস্তাটা কত কিলোমিটার হইব? ইট সোলিং রাস্তা 1.5 কিলোমিটার ইট সোলিং রাস্তা আছে। তো আপনাদের গ্রামের এই রাস্তা ছাড়া কি কোনো রাস্তা আছে? না, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তার উপর কতটা ফ্যামিলি নির্ভর? এখানে প্রায় 70 পরিবারের মতো আছে। তো কতদিন ধরে এই রাস্তার অবস্থা এমন? এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই, মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালি যাতায়াত করতে পারতেছি না। প্রায় সপ্তাহ খানেক ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বিপর্যস্ত হয়ে থাকা সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাঘাছড়ার বাসিন্দারা। অবিলম্বে পাহাড় কেটে গার্ডওয়াল নির্মাণ করে রাস্তার পুনর্নির্মাণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
গত 22 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত শ্যাম সুন্দর জুয়েলার্স কর্তৃপক্ষে ত্রিপুরার 3টি শাখা এবং 15 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত কলকাতার 3টি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া উৎসব। প্রত্যেক কেনাকাটায় ছিল লাকি ড্র কুপন। গত 25 মে কলকাতায় লাকি ড্রর মধ্য থেকে বিজয়ীদের চয়ন করেন বিখ্যাত ক্রিকেটার সমরণ ব্যানার্জি। শুক্রবার ত্রিপুরার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্ণধার রূপক সাহা। কলকাতায় বিখ্যাত ক্রিকেটার সমরণ ব্যানার্জি 3জন লাকি ড্র উইনারকে বেছে নেন। এই বছরের 3জন লাকি ড্র উইনার হলেন শ্রীমতী নবনীতা মিত্র, যার কুপন নাম্বার 4395, তিনি কলকাতার বাসিন্দা। শ্রী খোকন দেব, যার কুপন নাম্বার A1774, তিনি আমাদের উদয়পুরের বাসিন্দা। আর শ্রীমতী নমিতা দাস, যার কুপন নাম্বার A1011, তিনি ধর্মনগর ত্রিপুরার বাসিন্দা। তাদের প্রত্যেকেই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিশ্বদ্বীপ স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা 2025 শুরু হলো শুক্রবার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আজকের যারা শিশু, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের প্রকৃতি মাটির মতো, লেখাপড়ার সাথে সাথে সঙ্গীত, নাটক, নৃত্য ও আবৃত্তির মতো সৃজনশীল কাজে শিশু ও কিশোররা যত বেশি যুক্ত হবে ততই সমৃদ্ধ হবে সমাজ বলে বার্তা দেওয়া হয় এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। রবীন্দ্র ভবনে শুরু হওয়া এই বিশ্বদ্বীপ স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা 2025-এ অংশ নেবে মোট 13টি নাট্যদল। সমৃদ্ধ করার ক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরিখে এখন থেকে ছোট ছোট শিল্পী তৈরি করা, যারা আগামী দিনে এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে নিয়ে যাবে। যেটা প্রায় আগে আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকে আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, শিক্ষিতা সহ অনেককে চিনি। আমার ছোটো ভাই মানব নাটক নিয়ে, যাত্রা নিয়ে কাজ করেন। তারা নির্দিষ্ট প্রফেশনের বাইরে গিয়েও এটা তাদের কর্তব্য, দায়িত্ব। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।